This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেজাজটাই আসল রাজা, আর সেটাই দেখাবো ঠোঁটকাটা স্পেশালে। সেই মেজাজেই সকাল থেকে শুরু করেছেন দিলীপ বাবু। আজ তার নিশানায় কে? টার্গেট পুলিশ, বর্ধমান থানার পুলিশ। আরও নির্দিষ্ট করে বললে ওসি দিব্যেন্দু দাস। ওরা বলবে আমরা চেঞ্জ করে নেবো। মমতা ব্যানার্জি 7 দিন 10 দিন বসে এটাই করেছে। ওর কাছে ভোটার নেই, পুলিশ আছে আর এই কর্মচারীরা আছে। সব ছেড়ে দিয়ে রোজ থানা আর ভিডিও ডিএম ঘেরাও করবো। শেষের দিকে দম বন্ধ করবো, বেরোতে দেবো না। কিরকম চামচাগিরি করে দেবে। কে বলছে? ওর বাপের জমিদার নাকি? জুতিয়ে লম্বা করবো ওকে। আইসি হচ্ছে খুলে দেবো, চোর রাস্তায় নিয়ে আসবে। আইসিকে জুতিয়ে লম্বা করবেন দিলীপ বাবু? তাহলে রাজনীতির কাঠগড়ায় পুলিশ। যবে থেকে পুলিশ তবে থেকেই অভিযোগ রাজনীতির। মনে নেই এই বাংলাতেই একসময় নকশালদের স্লোগান উঠেছিল, ওই যে পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার 112। ট্রিগার হ্যাপি পুলিশ। আর ভোটের ভঙ্গে বিরোধীরা রোজ বলেন পুলিশ দলদাস। সেই পুলিশকেই দিলীপ বাবু হুঁশিয়ারি দিলেন, বললেন অতিবার বেরো না, ঝরে পড়ে যাবে। ভদ্রলোক নেই, ছোট লোকদের সঙ্গে এরকম কথা বলতে হয়, পুলিশের সঙ্গে সেরকম কথা বলতে হবে। সব কটা তোলাবাজ, যত দাগি পুলিশ, সবচেয়ে বড় ক্রিমিনাল আজকাল পশ্চিমবাংলায়। তাদের যদি ভালো কথা বলো, বেটার জীবনে নিয়ম মানে না, আমি কেন নিয়ম মানবো? আইসি কত বড় চামচা হয়েছে আমি ওকে দেখছি কি করে সারা জীবন চাকরি করে। আইসিকে রাস্তায় আটকাবো, লোক দিয়ে রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, ওকে বার করে কাপড় খুলবো। দিলীপ ঘোষকে চেনে না এখনো। দিলীপ ঘোষকে চেনে না এখনো পুলিশ। দেখুন, পুলিশের কড়াকড়ি নিয়ে বলতে গিয়ে কি একটু বাড়াবাড়ি করে ফেলেছেন দিলীপ ঘোষ? দিলীপ ঘোষকে চেনে না এখনো, বাপের জন্মে দেখেনি তো, ভেবেছে চামচা বেলচা বালিচর গরু চোরগুলোর মধ্যে নেতা ভেবেছে। ওকেই টার্গেট করবো আমি আগে, ওকে বলে দেবেন রাস্তায় না বেরোই। দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে, চোর চোর রাস্তা দাঁড় করিয়ে। আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন তোর গিয়ে হতে পারে। আর কত মানে এনার এগেনস্টে যদি ডিফামেশনের কেসও করে তাহলে বেরো লাইব্রেরিটা ভরে যাবে। মানহানি মামলা, এতগুলো মামলা করবে সকলে। এবার না এটা ক্লাউন হয়ে গেছে, উনি একটা জোকার মতো হয়ে গেছে। আর তারপরে আমি বলে দিচ্ছি আইসিকে, এই 1 মাস পরে তো ও ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে, দিলীপ ঘোষ 5 বছর থাকবে, রাস্তায় জুতো পেটা করবে ধরে। আর করেছে, ওকে বলে না। আমি ভদ্র আছি বলে ওরা ভাবছে যা ইচ্ছা করে নেবে। ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেকে আসুক, দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে, ওরা চলে যাবে। তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখব। পরিস্থিতি যেরকম তৈরি হয়েছে, আমি আগেই বলেছি এটা নিয়ে কোন পরিস্থিতিতে বলছেন মানুষ। তিনিও তো রক্ত মাংসের মানুষ, তারও তো একটা সহ্যের সীমা আছে। একা দিলীপ ঘোষ? সব বিরোধীর একরা পুলিশ নিয়ে। ঘটনা আলাদা হতে পারে, কিন্তু সব সময় বিরোধীরা দাগিয়ে দেন পুলিশ তো শাসকের দলদাস। দিলীপ বাবুর মুখে পুলিশ, আবার ভাঙড়ের বিধায়কের মুখেও সেই পুলিশ। ভাঙড়ের বিধায়ক তিনি কলকাতা পুলিশ নিয়ে কি বলছেন শুনুন। যখন চারিদিকে বলছিল ক্যালকাটা পুলিশ হবে, ক্যালকাটা পুলিশ হবে, আমি বলেছিলাম অবশ্যই হওয়া দরকার। কিন্তু এই ক্যালকাটা পুলিশ দেখছি লোকের বাড়ি গিয়ে তোলা তুলছে, এটা তো ক্যালকাটা পুলিশের পরিচয় নয়। তারপর আবার ভাবলাম ও 10 চক্রে ভগবান ভূত কথাই আছে। ও লোহাও কিন্তু পানিতে ভাসে, কারের থেকে কাঠের পাল্লায় পড়ে। ও শওকত মোল্লার সাথে এত গা ঘেঁষাঘেঁষি করছে, বেড়া তোলাবাজ হয়ে যাচ্ছে। শওকত মোল্লার সঙ্গে গা ঘেঁষাঘেঁষির অভিযোগ তুললেন নওশাদ সিদ্দিকী। ওদিকে বহরমপুরেও সেই পুলিশকে নিয়ে এই অভিযোগ অধীর চৌধুরীর। পক্ষপাতের অভিযোগে আইসি বহরমপুরকে সরালো নির্বাচন কমিশন। তারপর রাজনীতি ফুটল। কংগ্রেসের লোকদেরকে, তাদেরকে ভীতি প্রদর্শন করা, তৃণমূলের গুন্ডাদেরকে খোলা মদত করা, আমার বিরুদ্ধে আক্রমণ যারা করছে তাদেরকে বাদ দিয়ে আমাকেই কেস দিচ্ছে। কংগ্রেস সিপিএম, আমি আগেও বলেছি, বিজেপির এজেন্ট। হোয়াট বিজেপি সেজ টুডে, কংগ্রেস ডুজ টুমরো বাংলায়। তাই বাংলায় এইসব চলবে। প্রথম থেকেই বলছি, শুধু ম্যাক্রো লেভেলে নয়, মাইক্রো লেভেলেও পরিবর্তন করতে হবে।
তৃণমূল প্রত্যেক জায়গায় থানায় থানায় আইসি বসে কার্যত এখন তৃণমূলের হয়ে এই নির্বাচনে সবচেয়ে বেশি সক্রিয় পুলিশরা এলো, তার জন্য ঢালাই ব্যবস্থা যেন আইসি মনে হচ্ছে নিজেই খোকাবাবুর হয়ে মাইকটা ধরে নেবে। নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন রিপোর্ট জমা পড়েছে, তার থেকে তার ট্রান্সফার হয়েছে মনে হয়। আমরা খুশি, কারণ এই লোক থাকলে আমরা এখানটায় নিশ্চিন্তে ভোট করতে পারতাম না। ওসি কি ইলেকশন করবে, ডিসি কি ইলেকশন করবে, অবজারভার কি ইলেকশন করবে? না, মানুষ ইলেকশন করবে। আমরা মানুষের ওপর ভরসা রাখবো। প্রশাসন কি করবে? আমাদের কাজ কমপ্লেন করা, যদি তার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন থাকে আমরা তাকে কমপ্লেন করবই, পরিষ্কার কথা। পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বা চেষ্টা চালাতে বাধ্য হচ্ছে। যারা লুটে অংশগ্রহণ করেছিলেন তারা তাদের লুট অব্যাহত রাখতে কিংবা লুটের মাল সুরক্ষিত রাখবার জন্য তারা তৃণমূলের সঙ্গ দিচ্ছে। যারা দিচ্ছে তারা বাঁচবে না। আমরা তো যখন সিপিএমের প্রশাসন ছিলাম তখনও তো আমরা জিতেছি, কয়েক লক্ষ লক্ষ ভোটে মমতা ব্যানার্জি এখানে জিততেন। সুতরাং মানুষ ভোট করে। তাহলে খেলা হবে। বহরমপুরের ঘূর্ণি পিচ তো তাই বলছে। দেখুন, অধীর বাবুর চেনা পিচ বহরমপুর, আর সেই পিচে শেষ বল অবধি খেলতে চান ইউসুফ পাঠান। মানে অধীরের খেলা কঠিন। ওই যে কথায় বলে স্পোর্টসম্যান স্পিরিট। প্রতিপক্ষ অলরাউন্ডার, আর সেই অলরাউন্ডার প্রার্থীকেই চালিয়ে খেলতে পারবেন অধীর বাবু। দাদা ইউসুফের হয়ে প্রচারে ভাই ইরফান পাঠান রোড শো করলেন রেজিনগর বেলডাঙ্গায়। আজ 9 তারিখ বুধবার প্রচারে ঘুরে গেছেন অভিষেক। 11 তারিখ প্রচারের শেষ দিন। দিল্লি থেকে কোনো নেতা অধীর বাবুর হয়ে প্রচারে আসবেন কি? অধীর চৌধুরীর প্রচারে দিল্লির কোনো নেতা নেই কেন? সেই প্রশ্নেই বললেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। রণদীপ সুরজাল ফোন করে বললো, দাদা 10 তারিখে রাহুল গান্ধী প্রোগ্রাম অলরেডি ফিক্সড, তুমি 11 তারিখে নেবে? না, 11 তারিখে আমার আর দরকার না, কারণ প্রচার শেষ। এই তো, কোনো কিছু দেখার খোঁজার কোনো দরকার নেই। আপনার দয়া করে ছিদ্র অনুসন্ধান করতে যাবেন না। কংগ্রেস ঠিক আছে একদম। তাহলে অধীর বাবু কনফিডেন্ট? বুধবারই আবার বহরমপুরের মাটি থেকে চ্যালেঞ্জ ছুড়ে গেছেন তৃণমূলের সেনাপতি। আমরা চেয়েছিলাম যে যেখানে শক্তিশালী তাকে সেখানে অন্যান্য রাজনৈতিক দল, বিজেপি বিরোধী যারা, তারা মদত করুক। একমাত্র যদি ইন্ডিয়া জোট ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে হয়েছে, বাংলায় না হয়ে থাকে, তার একমাত্র কারণ হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। মল্লিকার্জুন খাড়গে এসে বলে গেছে মালদাতে যে তৃণমূলের লোকদেরকে তৃণমূলকে যেন মানুষ ভোট না দেয়। আর কি চাই আমরা? এর থেকে বড় সার্টিফিকেট কি চাই বলুন? বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর বৃহস্পতিবারই দাদা ইউসুফের হয়ে ময়দানে ভাই ইরফান। ঠিক সেখানেই তো প্রশ্নটা তুললেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। আসতেই পারে, কিন্তু আমার 2-3টে প্রশ্ন আছে। প্রশ্ন নাম্বার 1, যে দিদি যাকে এখানে প্রার্থী করেছে গুজরাট থেকে নিয়ে এসে, ধরুন মনে করি আমরা যদি বাংলা থেকে বাইরের রাজ্যে যাই, আমরা বাংলা কথা বলি, তো গুজরাট থেকে যারা আসছে তারা গোধরা নিয়ে তো একবার বলছে না কিছু। অধীর চৌধুরীকে একটা বৈঠক করে বলতে যে এই সন্দেশখালিতে বিজেপি ষড়যন্ত্র করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষকে ছোট করলো, এর ধিক্কার জানাই। দেখেছেন? দেখেননি? মোদির বিরুদ্ধে কিছু বলবে না, বিজেপির বিরুদ্ধে কিছু বলবে না। জাতীয় দলের তকমা পেতে গুজরাটে কেন তারা তৃণমূল পার্টি করছে না? তাদেরকে রাজ্যসভায় কেন টিকিট দেওয়া হলো না? তাহলে কি কোনো কন্ট্রাকচুয়াল গেম হচ্ছে? অন কন্ট্রাক্ট কিছু হচ্ছে? সার্বিক উন্নয়নের দায়ভার আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। আমি যেভাবে ডায়মন্ড হারবার মডেল করে দেখিয়েছি, আগামী দিন আপনারা ইউসুফকে জেতান। ইউসুফ ভাই আমাকে বলেছে, আমি যে পরিশ্রম গত 2 মাসে করেছি তার 3 গুণ পরিশ্রম আগামী 5 বছর করে মানুষের পাশে থাকবো। আমার প্রশ্ন হচ্ছে এগুলো হয়তো অন কন্ট্রাক্ট ভোটও হয়, যেমন কন্ট্রাক্টে IPL হয়, কন্ট্রাক্টে ভোটও হতে পারে। जब तकलीफें थी उसके बावजूद भी खेले। हमने वो तकलीफ वाले दिन देखे हुए, तो हम समझते हैं। तो जब हमारे जैसे लोग, या खास हमारे से भी ज्यादा हमारे भाई जैसे लोग जब पॉलिटिक्स में आते हैं, तो उनका माइंडसेट अलग होता है। खेलेंगे सब, हाँ जीतेगा एक ही। রাজনীতির মাঠে খেলা তাহলে জমজমাট, কিন্তু রাজনীতি করতে গেলে তো একটা লেভেল প্লেইং গ্রাউন্ড চাই নাকি? অসমান মাঠে খেলা হয় বলুন?
ওই যে 12ই মে জগদ্দলে আসছেন প্রধানমন্ত্রী, সে মাঠ তো এখনো অসমান, তবে রাজনীতি সমানে চলছে। খোঁড়া মাঠেই এখন খেলা জমজমাট। প্রধানমন্ত্রী আসছেন 12ই মে, অর্জুন সিং এর হয়ে সভা প্রচারের পালা, কিন্তু ঠিক আগে জগদ্দলের পেপার মিলের মাঠের ফর্দা ভাই দশা। এদিকে খোঁড়া, ওদিকে গর্ত, বিজেপি রেগে কাঁই, আঙুল তৃণমূলের দিকে। প্রশ্নের মুখে পড়ে জগদ্দলের বিধায়ক মশাই তো বলেছিলেন নরেন্দ্র মোদীর আসার কথা জানাই ছিল না। 12 তারিখে প্রধানমন্ত্রীর কোনো ওখানে আমাদের সভা আছে এরকম কোনো খবর আসেনি, তাই হিসেবে কাজ চলছিল। তবে ইতিমধ্যেই খেলা ঘুরে গেছে। সেই তিনি মানে বিধায়ক সোমনাথ শ্যাম নিজে হাজির ময়দানে, মাঠ দেখতে। কেন? আরে বাবা, প্রধানমন্ত্রী বলে কথা। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যখন তারা প্রধানমন্ত্রী হয়ে যায় তখন সে আর তার দলের থাকেন না, সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী। তার প্রতি এই সম্মানটা জানানো আমার কর্তব্য। এ তো শ্যামের লীলা খেলা। এটা হচ্ছে সৌজন্যমূলক, যে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী আসছে, তাকে সম্মান জানানো আমার কর্তব্য, আমার দায়িত্ব, সেই সম্মানটা জানাতে এসেছি। ব্যারাকপুরের রাজনীতিতে অর্জুন সিং এর সঙ্গে তার সম্পর্ক সাপে নেউলের। এই মাঠ খোঁড়া নিয়ে অর্জুন সিং সরাসরি আঙুল তুলেছিলেন পার্থ ভৌমিক অ্যান্ড কোম্পানির দিকেই, অর্থাৎ সোমনাথ শ্যামও নিশানায়। তৃণমূল কংগ্রেসের পৌরসভা আছে, চোরদের পৌরসভা আছে, একজনই করছে, আর কি করবে। এখানকার পৌরপ্রধান তার ছেলে বসে মিউনিসিপ্যালিটিতে বসে দিনভর এ করছে, পার্থভূমিকে এই সারা সব কাজ হচ্ছে। কিন্তু রাজনীতির কি মহিমা, সোমনাথ স্বামী এখন লিস্ট ধরে ধরে প্রধানমন্ত্রীর সভার আগে ফর্দ সাজাচ্ছেন। কেন বলুন তো? রাজনীতিতে কিন্তু সব সম্ভব। প্রধানমন্ত্রী যে যে রাস্তার থেকে আসবেন সেই রাস্তাগুলো সব ইতিমধ্যেই আমরা পিচের কাজ শুরু করে দিয়েছি। যেখানে যেখানে উনি আসবেন আমরা থানা থেকে একটা গ্রাফ নিয়ে নিচ্ছি যে ওনার আসার, এবং মাঠে যেটাই আনইভেন হবে সেটাকে পূর্ণভাবে সেটাকে ঠিক করে দেওয়ার সেটা ব্যবস্থা করে দিচ্ছি। রাজনীতিতে কত কি হয় না, ভোট এলে তো আরো নাচতেও হয়। এই অপটু নৃত্যশিল্পীদের দেখে আপনি কি বলবেন? যথার্থ ভোটের মানিক্য দুই অধ্যাপক, প্রফেসর রায় আর প্রফেসর বাসু। দেখুন। ভোট এলো, নাচ শুরু, সব কুছ উল্টা পুল্টা। ভোটের প্রবল হাওয়ায় কখন যে উত্তরের জিনিস দক্ষিণে চলে যাচ্ছে কে জানে। যেমন ধরুন সন্দেশখালি, মনে হচ্ছিল তৃণমূলের বিরুদ্ধে যাবে, হঠাৎ মোড় বদল। কিন্তু গতকাল তেলেঙ্গানায় যা হয়েছে সেটা কেউ বোধহয় কল্পনা করতে পারেননি। হঠাৎ ভোটের মাঠে এই দুজন, মুকেশ আম্বানি আর গৌতম আদানি, বলা ভালো তাদের টেনে ভোটের মাঠে নামালেন স্বয়ং প্রধানমন্ত্রী। তেলেঙ্গানার জনসভায় প্রশ্ন তুললেন, রাহুল কেন ভোট প্রচারে আদানি আম্বানিদের বিরুদ্ধে কথা বলছেন না। नरेंद्र मोदी जी की अदानी और अंबानी के साथ फोटो तो देखिए ना, मगर नरेंद्र मोदी जी के मुंह से आपने अंबानी शब्द कभी सुना, अदानी शब्द कभी सुना? नहीं। मेरी फोटो देखी उनके साथ कभी, मगर मेरे मुंह से शब्द निकलता है अदानी अंबानी। ये कांग्रेस के शाहजादे पिछले 5 साल से सुबह उठते ही माला जपना शुरू करते थे। 5 साल से एक ही माला जपते थे, 5 उद्योगपति, 5 उद्योगपति, 5 उद्योगपति। फिर धीरे धीरे कहने लगे अंबानी अडानी, अंबानी अडानी, अंबानी अडानी।
রাহুল গান্ধী মানেই নরেন্দ্র মোদী, গৌতম আদানিকে জুড়ে একের পর এক বোমা বর্ষণ। সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ করেছিলেন লোকসভায়। भारत जोड़ो यात्रा कन्याकुमारी से लेकर कश्मीर तक हम पैदल चले। एक नाम सब जगह हमें सुनने को मिला, अदानी। सब जगह अदानी 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 अदानी। और युवाओं ने मुझसे यह सवाल पूछा कि भाई ये हो क्या रहा है, हम भी सीखना चाहते हैं। मोदी जी ने कहा स्टार्टअप करो, हम भी अदानी जी जैसे बनना चाहते हैं। तो भैया किसी भी बिजनेस में घुस जाओ और एकदम सक्सेस हो जाए। अदानी जी का जो नेटवर्थ है 2014 से लेकर 2022 तक, ये $8 बिलियन से $140 बिलियन कैसे हो गया? कैसे हुआ? एक लिस्ट आती है दुनिया के सबसे अमीर लोगों की, इस पे ये 609 नंबर पे थे 14 में। पता नहीं जादू हुआ, दूसरे नंबर पे पहुंच गए। मोदी है तो मुमकिन है। लोगों ने ये भी पूछा इनका हिंदुस्तान के प्रधानमंत्री के साथ क्या रिश्ता है और कैसा नहीं। पहले अदानी जी के हवाई जहाज में मोदी जी जाते थे, अब मोदी जी के हवाई जहाज में अदानी जी जाते हैं। प्रधानमंत्री जी, आपकी फॉरेन ट्रिप्स पे अदानी जी और आप कितनी बार एक साथ गए? हाउ मेनी टाइम्स डिड अदानी जी ज्वाइन यू लेटर ऑन अ विजिट? हाउ मेनी टाइम्स डिड अदानी जी ट्रेवल टू अ कंट्री इमीडिएटली आफ्टर यू डिड? एंड इन हाउ मेनी ऑफ दीज कंट्रीज आफ्टर यू विजिटेड डिड अदानी जी गेट अ कॉन्ट्रैक्ट? লোকসভার বক্তব্যে প্রশ্ন তুলেছিলেন রাহুল। सो एन इम्पोर्टेंट क्वेश्चन, जरूरी सवाल, अदानी जी ने बीजेपी को पिछले 20 साल में कितने पैसे दिए हैं? এবার রাহুলের দিকে একই প্রশ্ন ছুড়ে দিলেন প্রধানমন্ত্রী। जब से चुनाव घोषित हुआ है, इन्होंने अंबानी अडानी को गाली देना बंद कर दिया। जरा ये शाहजादे घोषित करें इस चुनाव में ये अंबानी अडानी से कितना माल उठाया है। नमस्कार मोदी जी, थोड़ा सा घबराए गए क्या? नॉर्मली आप बंद कमरों में अदानी जी अंबानी जी की बात करते हो, पहली बार आपने पब्लिक में अदानी अदानी अंबानी बोला। जरूर दाल में कुछ काला है। 5 साल तक अंबानी अदानी को गाली दी और रातों रात गालियां बंद हो गई। आज ये कह रहे हैं, भाषण में इन्होंने आज कहा है कि राहुल जी अडानी अंबानी का नाम नहीं ले रहे हैं। अरे वाह, रोज तो लेते हैं, रोज इनकी सच्चाई आपके सामने इनका खुलासा करते हैं। आपको निर्णय लेना है, या अदानी की सरकार बनानी है, मोदी की सरकार बनानी है, मोदी और अदानी जी की, या फिर किसानों की बनानी है, गरीबों की बनानी है। हिंदुस्तान का धन लेकर इन्होंने 22 लोगों के जेब में डाला, अदानी अंबानी इन लोगों के जेब में। हमने मनरेगा योजना दी, कहते हैं गरीबों को आलसी बना रहे हैं। किसान का कर्जा माफ होता है, कहते हैं देखो बिगाड़ दिया किसानों को। अदानी को लाखों करोड़ रुपए दिया जाता है, वो नहीं बिगड़ता। देश के सारे एयरपोर्ट, सारे पोर्ट्स, इंफ्रास्ट्रक्चर, डिफेंस इंडस्ट्री, सारी की सारी इन्होंने एक व्यक्ति को पकड़ा दी। अदानी जैसे लोग हैं जिनकी आंख आपकी जमीन पर, आपके जंगल पर और आपके जल पर है, और ये नरेंद्र मोदी जी के खास मित्र हैं। मतलब कोई न कोई चोरी का माल टेम्पो भर भर करके आपने पाया है। मिथिलारा, ये जवाब देना पड़ेगा देश को। और आपको ये भी मालूम कि ये टेम्पो में पैसा देते हैं, क्या ये आपका पर्सनल एक्सपीरियंस है क्या? एक काम कीजिए, CBID को इनके पास भेजिए ना, पूरी जानकारी करिए, इंक्वायरी कराइए, जल्दी से जल्दी कराइए, घबराइए मत मोदी जी। और मैं देश को फिर से दोहरा के कह रहा हूं, जितना पैसा नरेंद्र मोदी जी ने इनको दिया है ना, उतना ही पैसा हम हिंदुस्तान के गरीब लोगों को देने जा रहे हैं। আজ আমার মতন অনেক পরিবারের মাথায় ছাদ রয়েছে, আর আগে আমাদের কপালে জুটতো ছাদ থেকে জল পড়া, তাপের ঝলকানি, আর তার সাথে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন গ্যাসের কানেকশন, পানীয় জল, বিদ্যুৎ, রেশন, শৌচালয়। আর এত কিছুর পরও মোদিজি বলছেন এটা নাকি একটা ট্রেলার মাত্র। দারিদ্রতা থেকে মুক্তি, এটাই হলো মোদির গ্যারান্টি। তাই আমরা এবার ঠিক করেছি আরো একবার মোদি সরকার, আর এটা আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। পটাশপুরের চক্রশুল বাজারে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর, তৃণমূলের অভিযোগ সৌমেন্দু অধিকারী আর ভগবানপুরের বিজেপি বিধায়কের ইন্ধনে হামলা। বিজেপি বলছে পুরোটা নাটক।
আজ আমাদের কিষাণ সম্মান নিধির টাকা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে। আর এখন আমাদের অধিকার কেউ মারতে পারবে না। না হলে আগে ফসল ও বীজ ন্যূনতম দাম দিয়ে নিয়ে যেত, কিন্তু এখন বীজ থেকে বাজার পর্যন্ত আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন মোদিজি। ফসল বীমা, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, ফসলের উপর সব থেকে বেশি এমএসপি, প্রত্যেক ক্ষেতে জল, ন্যানো ইউরিয়া এবং এখন কৃষিকাজে ড্রোনেরও ব্যবহার করা হচ্ছে। কিন্তু মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র। কৃষি কল্যাণের গ্যারান্টি মোদিজির, আর মোদিজিকে জেতানো আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। ঠোঁটকাটা আবার আগামীকাল রাত ৮টায়।